সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন সৈয়দ মুজতবা আলী রচিত পঞ্চতন্ত্র বইটির প্রথম পর্ব। আমি হুয়ারা কারিম, সাথে থাকুন। লেখকের নিবেদন: এই পুস্তিকার অধিকাংশ লেখা রবিবারের বসুমতী ও সাপ্তাহিক দেশ পত্রিকায় বেরোয়। অনুজ প্রতিম, শ্রীমান কানাই সরকার ও সুসাহিত্যিক শ্রীযুক্ত মনোজ বসু কেন যে এগুলো পুস্তিকাকারে প্রকাশ করার জন্য আমাকে বাধ্য করলেন, সে কথা সহৃদয় পাঠকেরা বিবেচনা করে দেখবেন। মুজতবা আলী, নয়াদিল্লি, আষাঢ় ১৩৫৯। বই কেনা। মাছি মারা কেরানি নিয়ে যত ঠাট্টা রসিকতাই করি না কেন, মাছি ধরা যে কত শক্ত সে কথা পর্যবেক্ষণশীল ব্যক্তিমাত্রই স্বীকার করে নিয়েছেন। মাছিকে যেদিক দিয়ে ধরতে চান না কেন, সে ঠিক সময়ে উড়ে যাবেই। কারণ অনুসন্ধান করে দেখা গিয়েছে, দুটো চোখ নিয়েই মাছির কারবার নয়, তার সমস্ত মাথা জুড়ে নাকি গাদা গাদা চোখ বসানো আছে। আমরা দেখতে পাই শুধু সামনের দিক, কিন্তু মাছির মাথার চতুর্দিকে চক্রাকারে চোখ বসানো আছে বলে সে একই সময়ে সমস্ত পৃথিবীটা দেখতে পায়। তাই নিয়ে গুণী ও জ্ঞানী আনাতোল ফ্রান্স দুঃখ করে বলেছেন, হায়, আমার মাথার চতুর্দিকে যদি চোখ বসানো থাকতো, তাহলে আচক্রবাল বিস্তৃত এই সুন্দরী ধরনের সম্পূর্ণ সৌন্দর্য একসঙ্গেই দেখতে পেতুম। কথাটা যে খাঁটি সে কথা চোখ বন্ধ করে একটুখানি ভেবে নিলেই বোঝা যায়, এবং বুঝে নিয়ে তখন এক আফসোস ছাড়া অন্য কিছু করবার থাকে না। কিন্তু এইখানেই ফ্রান্সের সঙ্গে সাধারণ লোকের তফাত। ফ্রান্স সান্ত্বনা দিয়ে বলেছেন, কিন্তু আমার মনের চোখ তো মাত্র একটি কিংবা দুটি নয়, মনের চোখ বাড়ানো কমানো তো সম্পূর্ণ আমার হাতে। নানা জ্ঞান বিজ্ঞান যতই আমি আয়ত্ত করতে থাকি, ততই এক একটা করে আমার মনের চোখ ফুটতে থাকে। পৃথিবীর আর সব সভ্যজাত যতই চোখের সংখ্যা বাড়াতে ব্যস্ত, আমরা ততই আরব্য উপন্যাসের এক চোখা দৈত্যের মতো ঘোঁত ঘোঁত করি, আর চোখ বাড়াবার কথা তুললেই চোখ রাঙাই। চোখ বাড়াবার পন্থাটা কি? প্রথমত বই পড়া, এবং তার জন্য দরকার বই কেনার প্রবৃত্তি। মনের চোখ ফোটানোর আরও একটা প্রয়োজন আছে। বার্ট্রান্ড রাসেল বলেছেন, সংসারে জ্বালা যন্ত্রণা এড়াবার প্রধান উপায় হচ্ছে মনের ভিতর আপন ভুবন সৃষ্টি করে নেওয়া এবং বিপদকালে তার ভিতর ডুব দেওয়া। যে যত বেশি ভুবন সৃষ্টি করতে পারে, যন্ত্রণা এড়াবার ক্ষমতা তার ততই বেশি হয়। অর্থাৎ সাহিত্যে সান্ত্বনা না পেলে দর্শন, দর্শনে কুলিয়ে উঠতে না পারলে ইতিহাস, ইতিহাস হার মানলে ভূগোল, আরও কত কি। কিন্তু প্রশ্ন, এই অসংখ্য ভুবন সৃষ্টি করে কি প্রকারে? বই পড়ে, দেশ ভ্রমণ করে। কিন্তু দেশ ভ্রমণ করার মতো সামর্থ্য এবং স্বাস্থ্য সকলের থাকে না, কাজেই শেষ পর্যন্ত বাকি থাকে বই। তাই ভেবেই হয়তো ওমর খৈয়াম বলেছিলেন, Here, with a loaf of bread, beneath the bough, a flask of wine, a book of verse, and thou. Beside me singing in the wilderness, and wilderness is paradise enow. রুটি মদ ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে আসবে, কিন্তু বইখানা অনন্ত যৌবনা, যদি তেমন বই হয়। তাই বোধ করি খৈয়াম তার বেহেশতের সরঞ্জামের ফিরিস্তি বানাতে গিয়ে কেতাবের কথা বলেননি। আর খৈয়াম তো ছিলেন মুসলমান। মুসলমানদের পয়লা কেতাব কোরআনের সর্বপ্রথম যে বাণী মুহাম্মদ সাহেব শুনতে পেয়েছিলেন, তাতে আছে আল্লামা বিল কলমি, অর্থাৎ আল্লাহ মানুষকে জ্ঞান দান করেছেন কলমের মাধ্যমে, আর কলমের আশ্রয় তো পুস্তকে। বাইবেল শব্দের অর্থ বই, বই পার এক্সেলেন্স, সর্বশ্রেষ্ঠ পুস্তক, দ্য বুক। যে দেবকে সর্বমঙ্গল কর্মের প্রারম্ভে বিঘ্ন হন্তারূপে স্মরণ করতে হয়, তিনিই তো আমাদের বিরাটতম গ্রন্থ স্বহস্তে লেখার গুরুভার আপন স্কন্ধে তুলে নিয়েছিলেন। গণপতি, গণ অর্থাৎ জনসাধারণের দেবতা। জনগণ যদি পুস্তকের সম্মান করতে না শেখে, তবে তারা দেবভ্রষ্ট হবে। কিন্তু বাঙালি নাগর ধর্মের কাহিনী শোনে না। তার মুখে ওই এক কথা, অত কাঁচা পয়সা কোথায় বাবা যে বই কিনব?
কথাটার মধ্যে একটুখানি সত্য, কনিষ্ঠা পরিমাণ লুকোনো রয়েছে। সেটুকু এই যে বই কিনতে পয়সা লাগে, ব্যাস, এর বেশি আর কিছু নয়। বইয়ের দাম যদি আরও কমানো যায় তবে আরও অনেক বেশি বই বিক্রি হবে, সে বিষয়ে সন্দেহ নেই। তাই যদি প্রকাশককে বলা হয় বইয়ের দাম কমাও, তবে সে বলে বই যথেষ্ট পরিমাণে বিক্রি না হলে বইয়ের দাম কমাবো কি করে? কেন মশাই? সংখ্যার দিক দিয়ে দেখলে বাংলা পৃথিবীর 6 অথবা 7 নম্বরের ভাষা। এ ধরুন ফরাসি ভাষা, এ ভাষায় বাংলার তুলনায় ঢের কম লোক কথা কয়, অথচ যুদ্ধের পূর্বে 12 আনা 14 আনা জোর 5 শিকে দিয়ে যে কোনো ভালো বই কেনা যেত। আপনারা পারেন না কেন? আগে ফরাসি প্রকাশক নির্ভয়ে যে কোনো ভালো বই এক ঝটকায় 20,000 ছাপাতে পারে। আমাদের নাভিশ্বাস ওঠে 2,000 ছাপাতে গেলেই। বেশি ছাপিয়ে দেউলে হব নাকি? তাই এই অচ্ছেদ্য চক্র। বই সস্তা নয় বলে লোকে বই কেনে না, আর লোকে বই কেনে না বলে বই সস্তা করা যায় না। এ চক্র ছিন্ন তো করতেই হবে। করবে কে? প্রকাশক না ক্রেতা? প্রকাশকের পক্ষে করা কঠিন, কারণ ওই দিয়ে পেটের ভাত জোগাড় করে। সে ঝুঁকিটা নিতে নারাজ, এক্সপেরিমেন্ট করতে নারাজ, দেউলে হবার ভয়ে। কিন্তু বই কিনে তো কেউ কখনো দেউলে হয়নি। বই কেনার বাজেট যদি আপনি 3 গুণও বাড়িয়ে দেন, তবু তো আপনার দেউলে হবার সম্ভাবনা নেই। মাঝখান থেকে আপনি ফ্রান্সের মাছির মতো অনেকগুলো চোখ পেয়ে যাবেন, রাসেলের মতো এক গাদা নূতন ভুবন সৃষ্টি করে ফেলবেন। ভেবে চিনতে অগ্রপশ্চাৎ বিবেচনা করে বই কেনে সংসারী লোক। পাঁড় পাঠক বই কেনে প্রথমটায় দাঁত মুখ খিঁচিয়ে, তারপর চেখে চেখে সুখ করে করে, এবং সর্বশেষে সে কেনে খ্যাপার মতো এবং চুর হয়ে থাকে তার মধ্যিখানে। এই একমাত্র ব্যসন, একমাত্র নেশা, যার দরুন সকালবেলা চোখের সামনে 7.5 গোলাপি হাতি দেখতে হয় না, লিভার পচে পটল তুলতে হয় না। আমি নিজে কি করি? আমি একাধারে প্রডিউসার এবং কনজিউমার। তামাকের মিক্সচার দিয়ে আমি নিজেই সিগারেট বানিয়ে প্রডিউসার, এবং সেইটি খেয়ে নিজেই কনজিউমার। আরও বুঝিয়ে বলতে হবে? আমি একখানা বই প্রডিউস করেছি, কেউ কেনে না বলে আমি কনজিউমার, অর্থাৎ নিজেই মাঝে মাঝে কিনি। মার্ক টুয়েইনের লাইব্রেরি খানা নাকি দেখবার মতো ছিল। মেঝে থেকে ছাদ পর্যন্ত বই বই, শুধু বই। এমনকি কার্পেটের উপরও গাদা গাদা বই স্তূপীকৃত হয়ে পড়ে থাকত, পা ফেলা ভার। এক বন্ধু তাই মার্ক টুয়েইনকে বললেন, বইগুলো নষ্ট হচ্ছে, গোটা কয়েক শেলফ জোগাড় করছো না কেন? মার্ক টুয়েইন খানিকক্ষণ মাথা নিচু করে ঘাড় চুলকে বললেন, ভাই বলছো ঠিকই, কিন্তু লাইব্রেরিটা যে কায়দায় গড়ে তুলেছে, শেলফ তো আর সে কায়দায় জোগাড় করতে পারি নে। শেলফ তো আর বন্ধু বান্ধবের কাছে ধার চাওয়া যায় না। শুধু মার্ক টুয়েইনই না, দুনিয়ার অধিকাংশ লোকই লাইব্রেরি গড়ে তোলে কিছু বই কিনে, আর কিছু বই বন্ধু বান্ধবের কাছ থেকে ধার করে ফেরত না দিয়ে। যে মানুষ পরের জিনিস গলা কেটে ফেললেও ছোঁবে না, সেই লোকই দেখা যায় বইয়ের বেলায় সর্বপ্রকার বিবেক বিবর্জিত। তার কারণটা কি? এক আরব পণ্ডিতের লেখাতে সমস্যাটার সমাধান পেলাম। পণ্ডিত লিখেছেন, ধনীরা বলে পয়সা কামানো দুনিয়াতে সবচেয়ে কঠিন কর্ম, কিন্তু জ্ঞানীরা বলেন না, জ্ঞানার্জন সবচেয়ে শক্ত কাজ। এখন প্রশ্ন, কার দাবিটা ঠিক, ধনীর না জ্ঞানীর? আমি নিজে জ্ঞানের সন্ধানে ফিরি, কাজেই আমার পক্ষে নিরপেক্ষ হওয়া কঠিন। তবে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, সেইটি আমি বিচক্ষণ জনের চক্ষু গোচর করাতে চাই। ধনীর মেহনতের ফল হলো টাকা। সে ফল যদি কেউ জ্ঞানীর হাতে তুলে দেয়, তবে তিনি সেটা পরমানন্দে কাজে লাগান। এবং শুধু তাই নয়, অধিকাংশ সময়েই দেখা যায় জ্ঞানীরা পয়সা পেলে খরচ করতে পারেন ধনীদের চেয়ে অনেক ভালো পথে, ঢের উত্তম পদ্ধতিতে। পক্ষান্তরে জ্ঞান চর্চার ফল সঞ্চিত থাকে পুস্তকরাজিতে, এবং সে ফল ধনীদের হাতে গায়ে পড়ে তুলে ধরলেও তারা তার ব্যবহার করতে জানে না, বই পড়তে পারে না। আরব পণ্ডিত তাই বক্তব্য শেষ করেছেন QED দিয়ে। অতএব সপ্রমাণ হল
জ্ঞানার্জন ধনার্জনের চেয়ে মহত্তর। তাই প্রকৃত মানুষ জ্ঞানের বাহন পুস্তক জোগাড় করার জন্য অকাতরে অর্থ ব্যয় করে, একমাত্র বাংলাদেশ ছাড়া। সেদিন তাই নিয়ে শোক প্রকাশ করাতে আমার জনৈক বন্ধু একটি গল্প বললেন। এক ড্রয়িং রুম বিহারিণী গিয়েছেন বাজারে স্বামীর জন্মদিনের জন্য সওগাত কিনতে। দোকানদার এটা দেখায়, সেটা শোঁকায়, এটা নাড়ে, সেটা কাড়ে, কিন্তু গরবিনী ধনির কিছুই আর মনোপুত হয় না। সব কিছুই তার স্বামীর ভাণ্ডারে রয়েছে। শেষটায় দোকানদার নিরাশ হয়ে বললে, তবে একখানা ভালো বই দিলে হয় না? গরবিনী নাসিকা কুঞ্চিত করে বললেন, সেও তো ওর একখানা রয়েছে। যেমন স্ত্রী তেমনি স্বামী, একখানা বই তাদের পক্ষে যথেষ্ট। অথচ এই বই জিনিসটার প্রকৃত সম্মান করতে জানে ফ্রান্স। কাউকে মোক্ষম মারাত্মক অপমান করতে হলেও তারা ওই জিনিস দিয়েই করে। মনে করুন আপনার সবচেয়ে ভক্তি ভালোবাসা দেশের জন্য, তাই যদি কেউ আপনাকে ডাহা বেইজ্জত করতে চায় তবে সে অপমান করবে আপনার দেশকে। নিজের অপমান আপনি হয়তো মনে মনে 50 গুণে নিয়ে সয়ে যাবেন, কিন্তু দেশের অপমান আপনাকে দংশন করবে বহুদিন ধরে। আঁদ্রে জিদের মেলা বন্ধুবান্ধব ছিলেন, অধিকাংশই নামকরা লেখক। জিদ রুশিয়া থেকে ফিরে এসে সোভিয়েত রাজ্যের বিরুদ্ধে একখানা প্রাণঘাতী কেতাব ছাড়েন। প্যারিসের স্তালিনিয়ারা তখন লাগলো জিদের পেছনে। গালিগালাজ কটুকাটব্য করে জিদের প্রাণ অতিষ্ঠ করে তুলল। কিন্তু আশ্চর্য, জিদের লেখক বন্ধুদের অধিকাংশই চুপ করে সবকিছু শুনে গেলেন, জিদের হয়ে লড়লেন না। জিদের জিগরে জোর চোট লাগল। তিনি স্থির করলেন এদের একটা শিক্ষা দিতে হবে। কাগজে বিজ্ঞাপন বেরোল, জিদ তার লাইব্রেরিখানা নিলামে বেচে দেবেন বলে মনস্থির করেছেন। প্যারিস খবর শুনে প্রথমটায় মূর্ছা গেল, কিন্তু সম্বিতে ফেরা মাত্রই মুক্তকচ্ছ হয়ে ছুটল নিলামখানার দিকে। সেখানে গিয়ে অবস্থা দেখে সকলেরই চক্ষুস্থির। যেসব লেখক জিদের হয়ে লড়েননি তাদের যেসব বই তারা জিদকে স্বাক্ষরসহ উপহার দিয়েছিলেন, জিদ মাত্র সেগুলো নিলামে চড়িয়েছেন। জিদ শুধু জঞ্জালি বেচে ফেলছেন। প্যারিসের লোক তখন যে অট্টহাস্য ছেড়েছিল সেটা আমি ভূমধ্য সাগরের মধ্যিখানে জাহাজে বসে শুনতে পেয়েছিলাম। কারণ খবরটার গুরুত্ব বিবেচনা করে রয়টার্স সেটা বেতারে ছড়িয়েছিলেন। জাহাজের টাইপ করা 100 লাইনই দৈনিক কাগজ সেটা সাড়ম্বরে প্রকাশ করেছিল। অপমানিত লেখকরা ডবল 3 ডবল দামে আপন আপন বই লোক পাঠিয়ে তোড়ে ঘড়ি কিনিয়ে নিয়েছিলেন। যত কম লোকে কেনাকাটার খবর জানতে পারে ততই মঙ্গল। বাংলাদেশে নাকি একবার এরকম টিকিট বিক্রি হয়েছিল। শুনতে পাই এরা নাকি জিদকে কখনো ক্ষমা করেননি। আর কত বলবো, বাঙালির কি চেতনা হবে? তাও বুঝতুম যদি বাঙালির জ্ঞান তৃষ্ণা না থাকতো। আমার বেদনাটা সেইখানে। বাঙালি যদি হটেনটট হতো তবে কোনো দুঃখ ছিল না। এরকম অদ্ভুত সংমিশ্রণ আমি ভূভারতের কোথাও দেখিনি। জ্ঞান তৃষ্ণা তার প্রবল, কিন্তু কেনার বেলায় সে অবলা। আবার কোনো কোনো বেশরম বলে, বাঙালির পয়সার অভাব বটে। কোথায় দাঁড়িয়ে বলছে লোকটা এ কথা? ফুটবল মাঠের সামনে দাঁড়িয়ে, না হয় সিনেমার টিকিট কাটার কিউ থেকে। থাক থাক, আমাকে খামাখা চটাবেন না। বৃষ্টির দিন, খুশ গল্প লিখব বলে কলম ধরেছিলাম, তাই দিয়ে লেখাটা শেষ করি। গল্পটা সকলেই জানেন, কিন্তু তার গূঢ়ার্থ মাত্র কাল বুঝতে পেরেছি। আরব্যোপন্যাসের গল্প। এক রাজা তার হেকিমের একখানা বই কিছুতেই বাগাতে না পেরে তাকে খুন করেন। বই হস্তগত হল। রাজা বাহ্যজ্ঞান হারিয়ে বইখানা পড়ছেন, কিন্তু পাতায় পাতায় এমনই জুড়ে গিয়েছে যে রাজা বারবার আঙুল দিয়ে মুখ থেকে থুথু নিয়ে জোড়া ছাড়িয়ে পাতা উল্টোচ্ছেন। এদিকে হেকিম আপন মৃত্যুর জন্য তৈরি ছিলেন বলে প্রতিশোধের ব্যবস্থাও করে গিয়েছিলেন। তিনি পাতায় পাতায় কোণের দিকে মাখিয়ে রেখেছিলেন মারাত্মক বিষ। রাজার আঙুল সেই বিষ মেখে নিয়ে যাচ্ছে মুখে। রাজাকে এই প্রতিহিংসার খবরটিও হেকিম রেখে গিয়েছিলেন কেতাবের শেষ পাতায়। সেইটে পড়ার সঙ্গে সঙ্গে রাজা বিষবাণের ঘায়ে ঢলে পড়লেন।
বাঙালির বই কেনার প্রতি বৈরাগ্য দেখে মনে হয় সে যেন গল্পটা জানে, আর মরার ভয়ে বই কেনা বই পড়া ছেড়ে দিয়েছে। কায়রো। কায়রো যাওয়ার জন্য আলাদা করে কাঠখড় পোড়াবার প্রয়োজন হয় না। ইউরোপ যাবার সময় জাহাজ সুয়েজ বন্দরে থামে, সেখানে নেবে সোজা কায়রো চলে যাবেন। এদিকে আপনার জাহাজ অতি ধীরে মন্থরে সুয়েজ খালের ভেতর দিয়ে পোর্ট সুয়েদের দিকে রওনা হবে। খালের দুদিকে বালুর পাড় যাতে ভেঙে গিয়ে খালটাকে বন্ধ না করে দেয়, তার জন্য কড়া আইন। জাহাজ যেন গরুর গাড়ির গতিতে এগোয়। কাজেই জাহাজ সুয়েদ বন্দর পৌঁছতে না পৌঁছতে আপনি কায়রোতে ঢুঁ মেরে ট্রেনে করে সেই সুয়েদ বন্দরেই পৌঁছে যাবেন। সেই জাহাজেই চেপে, সেই ক্যাবিনেই শুয়ে ইউরোপে চলে যাবেন। ফালতু কোনো খরচা লাগবে না। অবশ্য তাতে করে কায়রোর মতো শহরের কিছুই দেখা হয় না। আর কায়রোতে দেখবার মতো জিনিস আছে বিস্তর। পিরামিড দেখা হয়ে যাবে নিশ্চয়ই, এইটুকু যা সান্ত্বনা। জাহাজের অনেকেই আপনাকে বললেন, ঘণ্টা 10 জন্য কায়রোতে ওরকম ঢুঁ মেরে বিশেষ কোনো লক্ষ্য নেই। আমারও সেই মত। তবু যে যেতে বলছি তার কারণ, যদি আপনার পছন্দ হয়ে যায় তবে হয়তো বিলেত থেকে ফেরার মুখে ফের কায়রোতে নেবে 2-4 সপ্তাহ কাটিয়ে আসতে পারেন। ইউরোপে তো দেখবেন কুল্লে এক ইউরোপীয় সভ্যতা। ফরাসি, জার্মান, ইংরেজ যত তফাতি থাক না কেন, তবু তো তারা আপোষে একটা সভ্যতায় গড়ে তুলেছে। আর দেখেছেন ভারতীয় সভ্যতা, তার উপর যদি আরেক তৃতীয় সভ্যতার সঙ্গে মোকাবেলা হয়ে যায় তবে তাতে নিশ্চয়ই বিস্তর লভ্য। আমার লেগেছিল কায়রো দেখতে পাক্কা 1 বছর। অতদিন আপনি থাকবেন না সে আমি জানি, আপনার অতটা সময় লাগবে না সে কথাও জানি। কারণ আমি কাটিয়েছিলাম প্রথম 6টি মাস শুধু আড্ডা মেরে মেরে। বাড়ির ছাতের উপর থেকে পিরামিড স্পষ্ট দেখা যায়। ট্রামে করে হুশ করে সেখানে যেতে কোনোই বাধা নেই। পূর্ণিমায় আবার স্পেশাল সার্ভিস। তৎসত্ত্বেও 6টি মাস কেটে গেল এ ক্যাফে ও ক্যাফে ঘুরে ঘুরে। পিরামিড দেখার ফুরসত আর হয়ে ওঠে না। বন্ধুরা কেউ জিজ্ঞেস করলে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতুম, সবই ললাটঙ্ক লিখন। কলকাতায় 10 বছর কাটিয়ে গঙ্গাস্থান যখন হয়ে ওঠেনি, তখন বাবা পিরামিড দর্শন কি আমার কপালে আছে? আসল কারণটা চুপে চুপে বলি। এক গাদা পাথর দেখায় যে কি তত্ত্ব, তা আমি পিরামিড দেখার আগে এবং পরে কোনো অবস্থাতেই ঠিক ঠাহর করে উঠতে পারিনি। সে কথা থাক। সভ্যতা, পিরামিড এসব জিনিস নিয়ে অন্য জায়গায় পাণ্ডিত্য ফলাবো। বসুমতীর পাঠকরা এতদিনে আমাকে বিলক্ষণ চিনে গিয়েছেন। আমার মুখে পাণ্ডিত্যের কথা শুনলে ঠা ঠা করে হেসে উঠবেন, তাই সেই আড্ডাতেই ফিরে যাই। আমি ভালোবাসি হেদো, হাতিবাগান, শ্যামবাজার। ওসব জায়গায় তাজমহল নেই, পিরামিড নেই, তাতে আমার বিন্দুমাত্র খেদও নেই। আমি ভালোবাসি আমার পাড়ার চায়ের দোকানটি। সেখানে সকাল সন্ধ্যা হাজিরা দিই। পাড়ার পটলা হাবলু আসে, সবাই মিলে বিড়ি ফুঁকে গোষ্ঠী সুখ অনুভব করি আর উজির নাজির মারি। আমার যা কিছু জ্ঞানগম্যি তা ওই আড্ডারই ঝরতি পড়তি মাল কুড়িয়ে নিয়ে। তাই যখন কপালের গর্দিশে কায়রোতে বাসা বাঁধতে হলো, তখন আড্ডা ভাবে 3 দিনেই আমার নাভিশ্বাস উপস্থিত হলো। ছন্নের মতো শহরময় ঘুরে বেড়াই আর পটলা হাবলুর বসন্ত রেস্টুরেন্টের জন্য সাহারার উষ্ণ নিঃশ্বাসের সঙ্গে আপন দীর্ঘ নিঃশ্বাস মেশাই। এমন সময় সদ্গুরুর কৃপায় একটা জিনিস লক্ষ্য করলুম। পাড়ার কফিখানাতে রোজই দেখতে পাই গোটা 5 লোক বসন্ত রেস্টুরেন্টেরই মতো চেঁচামেচি কাজিয়া ঝগড়া করে আর নেচার কফি খায়, বিস্তর সিগারেট পোড়ায়। দিন 3 জিনিসটা লক্ষ্য করলুম, কখনো কফিখানায় বসে, কখনো ফুটপাথে দাঁড়িয়ে। নূতন শহরের সবকিছুই গোড়ার দিকে সুরিয়ালিস্টিক ছবির মতো এলোপাতাড়ি ধরনের মনে হয়। অর্থ খাড়া হতে হতে কয়েকদিন কেটে যায়। যখন ব্যাপারটা বুঝতে পারলুম তখন আমেজ করলুম, আমাদের বসন্ত রেস্টুরেন্টের আড্ডা যখন গুরু চণ্ডাল সকলের জন্যই অবারিত দ্বার, তখন এরাই বা আমাকে ব্রাত্য করে রাখবেন কেন? হিম্মত করে তাদের টেবিলের পাশে গিয়ে বসলুম এবং করুণ নয়নে তাদের দিকে মাঝে মাঝে তাকালুম। শকুন্তলার হরিণও বুঝি ওরকম ধারা তাকাতে পারত না। দাওয়াই ধরল। এক ছোকরা এসে অতিশয় বিনয়ের সঙ্গে আমার পরিচয় নিল এবং জানালো
তাদের আড্ডায় বিস্তর সিট ভ্যাকেন্ট, আমি যদি ইত্যাদি। আমাকে তখন আর পায় কে? ভাঙা ফরাসি, টুটাফুটা আরবি, পিজেন ইংরেজি সব কিছু জড়িয়ে মরিয়ে 2 মিনিটের ভেতরেই তাদের সবাইকে বসন্ত রেস্টুরেন্টে নেমন্তন্ন করলুম, পটলা হাবলুর ঠিকানা দিলুম। বসন্তে যে ভেজাল তেল এবং পচা হাঁসের ডিম দিয়ে খাসা মামলেট বানায় তার বর্ণনা দিতেও ভুললুম না। কিন্তু কোথায় লাগে আমাদের আড্ডা কায়রোর আড্ডার কাছে? বাঙালি আড্ডার সব কটা সুখ কায়রোর আড্ডাতে তো আছেই। তার উপর আরেকটা মস্ত সুবিধার কথা এই বেলায় বলি, যার জন্য এতক্ষণ ধরে ভূমিকা দিলুম। দুনিয়ার যত ফেরিওয়ালা কায়রোর ক্যাফেতে চক্কর মেরে যায়। টুথব্রাশ, সাবান, মোজা, আরশি, চিরুনি, নোটবুক, পেন্সিল, তালাচাবি, ফাউন্টেন পেন, ঘড়ি, হেন বস্তু নেই যা ফেরিওয়ালা নিয়ে আসে না। আমি জানি আপনি সহজে বিশ্বাস করবেন না, কিন্তু ধর্মসাক্ষী দর্জি পর্যন্ত বস্তা বস্তা কাপড় মুটের ঘাড়ে চাপিয়ে ক্যাফের ভিতর চক্কর মেরে যায়। কায়রোর লোক দোকানে যেতে ভালোবাসে না, তাতে নাকি সময় নষ্ট হয়। আর দোকানি একা পেয়ে আপনাকে ঠকাবেও নিশ্চয়ই। আড্ডাতে বন্ধু বান্ধব রয়েছে, 5 জনে মিলে বরং ফেরিওয়ালাকে ঘায়েল করার সম্ভাবনা অনেক বেশি। এক প্রস্ত স্যুট বানাবার বাসনা ছিল, আড্ডাতে সেটা সবিনয় নিবেদন করলুম। পাশ দিয়ে দর্জি যাচ্ছিল, ডাক দিতে সবাই হা 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 করো কি বলে বাধা দিলেন। ও বেটা স্যুট বানাবার কি জানে, প্লাস্তিরাস আসুক, গ্রিক বটে, ঠকাবার চেষ্টা করবে, কিন্তু আমরাও তো 5 জন আছি। ও কাপড় আনে ঠকিয়ে, কাস্টম না দিয়ে। আমরাও ওকে ঠকাতে পারলে টাকায় 8 আনা লাভ, ঠকলে 2 আনা লাভ, অথবা কুইটস। তারপর আড্ডা আমাকে বুঝিয়ে বলল, যে স্যুট বানাতে চায় সে যেন বর, তার কথা কওয়া ভালো দেখায় না। সে কোনে পক্ষের প্যাঁচে পড়ে বানচাল হয়ে যাবে, গয়নাগুলো যাচাই না করে নিয়ে ফেলে আখেরে পস্তাবে। প্লাস্তিরাস এলো, তারপর বাপরে বাপ, সে কি অসম্ভব দর দস্তুর বকাবকি, শেষটায় হাতাহাতির উপক্রম। আড্ডা বলে, বেটা তুমি দুনিয়া ঠকিয়ে খাও, তোমাকে পুলিশে দেব। প্লাস্তিরাস বলে, ও দামে স্যুট বানালে আমাকে আপন পাতলুন বন্ধক দিয়ে কাচ্চা বাচ্চার জন্য আন্ডা রুটি কিনতে হবে। পাকা 3 ঘন্টা লড়াই চলেছিল। এর ভিতর প্লাস্তিরাস 3 বার রাগ করে কাপড়ের বস্তা নিয়ে চলে গেল, 3 বার ফিরে এলো। আড্ডাও দল বাড়াবার জন্য ক্যাফের ছোকরাকে পাঠিয়ে আমাদের গ্রিক সভ্য পাউলুসকে ডেকে আনিয়েছে। তখন লাগলো গ্রিকে লড়াই। স্যুট অ্যাটেন নিয়ে হিটলার চেম্বারলেইনে এর চেয়ে বেশি দর কষাকষি নিশ্চয়ই করেনি। যখন রফারফি হলো তখন রাত 11টা। আমি বাড়ি ফিরে শুয়ে পড়েছিলাম। আড্ডা তাতে আপত্তি জানাননি, বরের উপস্থিতি অপরিহার্য নয়। ক্যাফের ছোকরা আমাকে বিছানা থেকে টেনে নিয়ে গেল, মাপ দেওয়া হলো। 3 দিন বাদে পয়লা ট্রায়াল, অবশ্যই ক্যাফেতে। 3 দিন বাদে আড্ডা ফুল স্ট্রেংথে হাজির। আমি ক্যাফের পিছনের কামরায় গিয়ে নতুন স্যুট পরে বেরিয়ে এলুম। সর্বত্র চকের দাগ এবং তাঁতি বাড়ির মতো আমার সর্বাঙ্গ থেকে সুতো ঝুলছে। স্যুটের চেহারা দেখে সবাই চেঁচিয়ে উঠলেন, মার লাগাও বেটা প্লাস্তিরাসকে, এ কি স্যুট বানিয়েছে? এ কি স্যুট না মৌলভী সাহেবের জব্বা কেটেছে? ও কি পাতলুন না চিমনির চোঙা? প্লাস্তিরাস দর্জি না হাজম? ইত্যাদি সর্বপ্রকারের কটুকাটব্য। প্লাস্তিরাসও হেঁকে বলল, সে স্বয়ং বাদশার স্যুট বানায়। সবাই বললে, কোন বাদশাহ, সাহারার? তারপর এ বলে আস্তিন কাটো, ও বলে কলার ছাঁটো, কেউ বলে পাতলুন নামাও, কেউ বলে কোট তোলো। প্লাস্তিরাসও পয়লা নম্বরের ঘোড়েল, সকলের কথায় কান দেয়, আবার কারো কথায় কান দেয়ও না, অর্থাৎ যা ভালো বোঝে তাই করে। এই করে করে ক্যাফেতে আড্ডা জমানোর সঙ্গে সঙ্গে 3টে ট্রায়াল পেরোলুম। স্যুট তৈরি হলো। আমি সেইটে পরে বরের মতো লাজুক হাসি হেসে সবাইকে সেলাম করলুম। স্যুট দীর্ঘজীবী হোক বলে সবাই আশীর্বাদ করলেন। ক্যাফের মালিক পর্যন্ত আমাদের পরবে সামিল হলো। আমি সবাইকে এক প্রস্থ কফি খাওয়ালুম। সে স্যুট পরে আজও যখন ফার্পোতে যাই, গুণীরা তারিফ করেন।